আজকের যে বিষয়টি আলোচনা করব তা খুবই গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটা এমপ্লয়ির জন্য এটা প্রয়োজন। আবার অনুরোধ করব ভিডিওটি পুরো দেখবার জন্য, রেকর্ডটি পুরো শোনবার জন্য, কারণ আজকে যে বিষয়টি আলোচনা করব তার সত্যি সকলের জন্যই খুবই ইম্পর্টেন্ট। আজকে আলোচনা করব সার্ভিস বুক নিয়ে। সার্ভিস বুকে কি কি লেখা থাকতে হবে, কোন কোন বিষয় সার্ভিস বুকে নথিবদ্ধ থাকতে হবে সেই সম্পর্কে। সার্ভিস বুকে কি থাকবে, প্রথমত আমরা দেখব কর্মচারীর নাম, তা যেন যথাযথভাবে উল্লেখ থাকে। এখানে বলে রাখা দরকার যে কর্মচারীর নামের যে বানান আছে তা কিন্তু সঠিকভাবে লিখতে হবে। তার ডকুমেন্টসে মানে ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট, অ্যাডমিট কার্ড বা অন্যান্য কোয়ালিফিকেশন সার্টিফিকেটে একরকম অথবা তিনি লিখেছেন আরেক রকম বা স্পেলিং মিস্টেক এরকম যেন না হয়। তার সঠিক যে বানানটি সেটি সার্টিফিকেট অনুযায়ী বা ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট বা সমতুল্য যেগুলো আছে তা দেখে কিন্তু লিখতে হবে। এটা যেন সব জায়গায় একই হয়। এরপর জন্ম তারিখটা কিন্তু সঠিকভাবে উল্লেখ করে থাকতে হবে। সেটা প্রয়োজন হলে কথায় এবং সংখ্যায় দুটোই থাকবে, কারণ এই তারিখটির উপরে নির্ভর করবে যে তার যখন রিটায়ারমেন্ট ক্যালকুলেশন করা হবে এই তারিখটি কিন্তু সেক্ষেত্রে প্রয়োজন হবে। তাই এই তারিখটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। অনেক মহিলা কর্মচারীরা আছেন যাদের ক্ষেত্রে যারা আগে জয়েন করেছিলেন ম্যাট্রিকুলেশন সার্টিফিকেটে কোনো বয়সের উল্লেখ থাকতো না। এরকম যদি কোনো কেস থাকে সেক্ষেত্রে কিন্তু ওই এমপ্লয়ি তিনি নিজে একটি এফিডেভিট জমা করবেন এবং সেই এফিডেভিটে তিনি তার জন্ম তারিখটি উল্লেখ করবেন। সেটা সেখানে কিন্তু সার্ভিস বুকে নথিবদ্ধ করতে হবে। যোগদানের সময় কিছু কোয়ালিফিকেশন দেখিয়েছিলেন, যা দেখিয়েছিলেন সেই সমস্ত কোয়ালিফিকেশনের রেকর্ড কিন্তু যথাযথভাবে সার্ভিস বুকে রেকর্ড করতে হবে। অর্থাৎ কর্মচারী যখন জয়েন করছেন তখন তিনি কি কি কোয়ালিফিকেশন নিয়ে জয়েন করছেন তার বিবরণ কিন্তু সার্ভিস বুকে উল্লেখ থাকবে। চাকরি করাকালীন যদি কোনো শিক্ষক তার কোনো কোয়ালিফিকেশান যদি বাড়িয়ে থাকেন, মানে যদি কোনো হায়ার স্টাডিজ করে থাকেন, তিনি যদি কোনো লিখিত বা কোনো প্র্যাকটিক্যাল যদি কোনো কোর্স করে থাকেন, তাহলে কিন্তু তার সার্ভিস বুকে লিপিবদ্ধ থাকবে। সেখানে বিদ্যালয়ে যে তিনি যখন যোগদান করছেন সেই নিয়োগের আদেশ নম্বর, তারিখ এবং কোন গ্রুপে মানে কোন ক্যাটাগরিতে তিনি জয়েন করেছেন এবং কোন বিষয়ের শিক্ষক হিসেবে জয়েন করেছেন সেটা উল্লেখ থাকবে। তবে প্রাইমারি শিক্ষকতার ক্ষেত্রে কিন্তু এক্ষেত্রে বিষয় বা ক্যাটাগরি থাকছে না, এক্ষেত্রে শুধুমাত্র আদেশ নম্বর, তারিখটা উল্লেখ করলেই হবে। মাধ্যমিক বিদ্যালয়ের ক্ষেত্রে কিন্তু অ্যাপ্রুভাল অর্ডার, তারিখ এবং কোন তারিখ থেকে তিনি এই নিয়োগটা অনুমোদিত হয়েছে মানে অ্যাপ্রুভাল পেয়েছে তার উল্লেখ থাকতে হবে। বিদ্যালয়টি যে তারিখ থেকে গ্রান্ট ইন এড, লাম গ্রান্ট কিন্তু বাদ দিয়ে বলছি আমি, বিদ্যালয়টি যে তারিখ থেকে গ্রান্ট ইন এড পেয়েছে অথবা স্যালারি ডেফিসিট স্কিমে এসেছে সেই যে গভর্নমেন্ট অর্ডারটা আছে সেই অর্ডার এবং তারিখ কিন্তু সার্ভিস বুকে মেনশন থাকতে হবে। মাধ্যমিক বিদ্যালয়ের ক্ষেত্রে বলছি বিদ্যালয়টি যে তারিখ থেকে মধ্যশিক্ষা পর্ষদ দ্বারা অনুমোদিত হয়েছিল তার অর্ডার নাম্বার এবং ডেট থাকতে হবে। জুনিয়র হাই থেকে মাধ্যমিক হতে পারে এবং তা থেকে যদি উচ্চ মাধ্যমিক হয় তাহলে যে তারিখ থেকে অনুমোদন পেয়েছে তার অর্ডার নাম্বার, তারিখ কিন্তু সার্ভিস বুকে উল্লেখ থাকতে হবে। এছাড়া সংশ্লিষ্ট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে যে তারিখ থেকে স্কিম চালু হয়েছে তার অর্ডার নাম্বার এবং তার কিন্তু তারিখ উল্লেখ করতে হবে। বিভিন্ন সময়ে বেতনক্রম বদল হয়েছে, কর্মচারী যেদিন থেকে অপশান দিয়ে নতুন বেতনক্রমে এসেছেন সেই তারিখটি কিন্তু সার্ভিস বুকে সঠিকভাবে লিপিবদ্ধ থাকতে হবে। সার্ভিস বুকে সমস্ত পে স্ট্রাকচার লেখবার দরকার নেই, শুধুমাত্র বেসিক পে, স্পেশাল পে এবং ডি পে যদি কিছু থাকে তাহলে সেটা লিখতে হবে। এছাড়া এইচআরএ, মেডিকেল এগুলো লেখবার কোনো প্রয়োজন নেই। এরপর রয়েছে লিভ সংক্রান্ত বিষয়ে। সার্ভিস বুকে যদি কোনো লিভ কেউ নিয়ে থাকে মানে ছুটি নিয়ে থাকে সেই সংক্রান্ত কিন্তু সার্ভিস বুকে একটা অংশ দেওয়া হয়েছে শেষের দিকে, যে ছুটির হিসাব একটা বিবরণ লিখবার জন্য একটা ফর্মও দেওয়া হয়েছে। সেই ফর্মে কিন্তু ছুটির নির্দিষ্ট বিবরণ লিখতে হবে এবং সেই যে অনুমোদন হয়েছিল যে ছুটিগুলো সেই অনুমোদনের তারিখ, অনুমোদনের যে নম্বর রয়েছে তা কিন্তু সার্ভিস বুকে রেকর্ড থাকবে। 1 বছরের বেশি যদি কারো ব্রেক অফ সার্ভিস হয় এবং সে যদি এটা কনসিডারের জন্য যদি কনসার্ন অথরিটির কাছে অ্যাপ্লাই করে থাকেন তাহলে সেটা অ্যাপ্রুভাল হলে তবে সেই অ্যাপ্রুভালের নাম্বার এবং তারিখ সহ সার্ভিস বুকে উল্লেখ করতে হবে। এছাড়া স্বেচ্ছায় যদি কেউ অবসর গ্রহণ করেন তাহলে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি অথবা কাউন্সিল যাই হোক সেটা কিন্তু অনুমোদন করবে। সেই অনুমোদনের বিবরণ এবং তারিখ কিন্তু সার্ভিস বুকে তার লিখে রাখতে হবে। কর্মচারী যদি 60 বছরের পর এক্সটেনশন করে থাকেন তার চাকরি, তাহলে প্রতিটা এক্সটেনশনের জন্য সেই তারিখ থেকে যে তারিখ থেকে তিনি এক্সটেনশন পাচ্ছেন সেই তারিখ থেকে ডিআই দ্বারা অনুমোদিত হয়েছে
সেটা অর্ডার নাম্বার সহ কিন্তু অর্ডার এবং ডেট দিয়ে কিন্তু সার্ভিস বুকে লিখে রাখতে হবে, যেটা অনেক ক্ষেত্রে করা হয়ে থাকে না, কিন্তু এটা নিয়ম অনুযায়ী করতে হবে। প্রতি বছর কিন্তু সার্ভিস ভেরিফিকেশান কর্মচারীর সার্ভিস বুকে লিপিবদ্ধ করাটা কিন্তু অবশ্যই আবশ্যক, কারণ এই সার্ভিস ভেরিফিকেশান কিন্তু প্রতিটা বছর করতে হয় এবং এটা কিন্তু যদি না হয়ে থাকে তাহলে কর্তৃপক্ষের কিন্তু নজরে আনতে হবে। এবং এক্ষেত্রে একটা জিনিস বলে রাখা দরকার, এই সার্ভিস ভেরিফিকেশানের ক্ষেত্রে কিন্তু ভেরিফিকেশান হওয়ার পর নিচে কিন্তু এমপ্লয়ি সাইন করা হয়। এই জন্য করা হয় যাতে তিনি বিষয়টি জানেন যে তার সার্ভিস ভেরিফিকেশান প্রতি বছর করা হচ্ছে। যদি দেখেন যে না করা হয়নি তাহলে তিনি কনসার্ন অথরিটিকে বলবেন সেটা করে নেওয়ার জন্য। এছাড়া কর্মচারী যদি পেনশন স্কিমের যদি অপশান দিয়ে থাকেন, তিনি সিপিএফ থেকে যদি তিনি, যেটা আগে বলেছিলাম পেনশন স্কিম যদি সিপিএফ কাম গ্র্যাচুইটি থেকে যদি পেনশন কাম গ্র্যাচুইটিতে আসেন, তাহলে কিন্তু আগে এমপ্লয়ার শেয়ার অফ কন্ট্রিবিউশন সেই এমপ্লয়িকে ফেরত দিতে হবে সুদসহ এবং 0071 হেডে। এই রইল সার্ভিস বুকে এমপ্লয়ির কোন কোন রেকর্ডগুলো লিপিবদ্ধ করে রাখতে হবে। এবার আসবো সার্ভিস বুকে কোন কোন ডকুমেন্টস রাখতে হবে। কোন কোন ডকুমেন্টস বলতে অবশ্যই জেরক্স থাকবে, কিছু জিনিস অরিজিনাল থাকে, তবে আমরা সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। সার্ভিস বুকের রেকর্ডের সঙ্গে সঙ্গে সার্ভিস বুকে কী কী ডকুমেন্টস অ্যাটাচমেন্ট থাকতে হবে। ডেথ গ্র্যাচুইটি নমিনেশন যথাযথভাবে পূরণ করতে হবে যারা পেনশন স্কিমে অপশান দিয়েছেন তাদের জন্য। ডেথ গ্র্যাচুইটির ক্ষেত্রে কিন্তু নমিনেশন করাটা বাধ্যতামূলক। প্রভিডেন্ট ফান্ডের নমিনেশন করে রাখতে হবে, এই নমিনেশনের কাগজ থাকবে ফাইলে বা সার্ভিস বুকে। পেনশনে অথবা সিপিএফ কাম গ্র্যাচুইটিতে অপশান দিয়েছে সেই অপশানের কপি থাকতে হবে। পারিবারিক সদস্যদের বিবরণ, তাহলে ফ্যামিলিতে কে কে আছে তাদের বিবরণ থাকবে, কারণ পারিবারিক পেনশন বা ফ্যামিলি পেনশন যখন হিসাব করা হবে বা দেওয়া হবে তখন কিন্তু এই রেকর্ডগুলোকে ব্যবহার করা হয়। এছাড়া রোপা 1981 সালের অ্যানেক্সার 1 এবং 2, সেই সঙ্গে রোপা 1990-এর অপশান এবং অ্যানেক্সার 9 এবং রোপা 1998-এর অ্যানেক্সার 7 এবং 8 এর কপি কিন্তু সার্ভিস বুকে থাকতে হবে। আর থাকতে হবে চাকরির অ্যাপ্রুভাল কপি এবং অথবা নিয়োগের যে কপি, প্রাথমিক শিক্ষকদের ক্ষেত্রে অ্যাপয়েন্টমেন্ট লেটার যেটা বলে থাকি সেটা থাকতে হবে। এর সঙ্গে আরও কিছু কপি থাকতে হবে, যেমন কারো যদি কোনো ট্রান্সফার হয় সেই ট্রান্সফার অর্ডার থাকবে, নতুন বিদ্যালয় বা অফিসে জয়েন করলে সেখানকার জয়েনিং লেটার। তো এই সমস্ত ডকুমেন্টস কিন্তু তার সার্ভিস বুকে রেকর্ড রাখতে হবে। এই হলো সার্ভিস বুক সম্পর্কে একটা আলোচনা। যদি ভিডিওটি মনে হয় আপনার কোনো কাজে লাগছে অথবা এটা আপনাদের ক্ষেত্রে হেল্পফুল হচ্ছে, অবশ্যই চ্যানেলটির সঙ্গে থাকুন, আস্ক জিপিতে সাবস্ক্রাইব করুন এবং আশা করব আপনারা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, কারণ নতুন কোনো নোটিফিকেশান বা নতুন কোনো যদি টপিক নিয়ে আলোচনা হয় সেটা দ্রুত আপনাদের কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।